আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা পড়ছি একাদশ অধ্যায় জীবের প্রজনন। এটি একটা বিস্তারিত একটি অধ্যায়। আমরা পড়তে পড়তে মাঝে মধ্যে একটু বোর হয়ে যায়, তাই না? কিন্তু আমাদের এই অধ্যায়টি কী করতে হবে? টেক্সট বুক ভালো করে পড়তে হবে, ছোট ছোট ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে আমরা পড়ব একাদশ অধ্যায়ের জীবের প্রজননের প্রাণীর প্রজনন অংশটুকু। সেখানে নিষেক এবং মানব প্রজননে হরমোনের ভূমিকা, এই অংশটুকু আমাদের আজকের পাঠ। চলো, নিষেক কি সেটা একটু জানি। আমি প্রশ্নের আকারে সাজিয়েছি, তোমরা প্রশ্নগুলো তোমাদের নোট খাতায় লিখবে, ঠিক আছে? আচ্ছা, নিষেক কি? নিষেক কি তোমরা আগেও পড়েছো যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকেই বলা হয় নিষেক। প্রাণীর নিষেক দুই প্রকার, বহির্নিষেক এবং অন্তর্নিষেক। বহির্নিষেক কি? বহির্নিষেক হচ্ছে যে নিষেকক্রিয়া প্রাণীদেহের বাইরে সংঘটিত হয়, অর্থাৎ প্রাণীদেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে, সেই নিষেককে বলা হয় বহির্নিষেক। সাধারণত জলজ প্রাণীতে এই নিষেকগুলো এরকম নিষেক হয়, যেমন বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ, এদের হচ্ছে বহির্নিষেক। তবে জলজ প্রাণী হাঙরের নিষেক অন্তর্নিষেক। এবার আসো, অন্তর্নিষেক কি? অন্তর্নিষেক হচ্ছে স্ত্রী জননাঙ্গে সংঘটিত নিষেক প্রক্রিয়াকে অন্তর্নিষেক প্রক্রিয়া বলে। সাধারণত শারীরিক মিলনের মাধ্যমে পুরুষ প্রাণী তার শুক্রাণু স্ত্রী প্রজননতন্ত্রে প্রবেশ করিয়ে এ ধরনের নিষেক ঘটায়। এই নিষেক ডাঙায় বসবাসকারী প্রাণীর বৈশিষ্ট্য। যদি অন্তর্নিষেক না থাকতো তাহলে কিন্তু কি হতো? ডাঙায় বসবাসকারী প্রাণীদের প্রজনন হতো না, ঠিক আছে? তাদের শুক্রাণু বাতাস লাগলে কি হয়? মরে যায়। সেই জন্যই মহান আল্লাহ তাআলা অন্তর্নিষেকের ব্যবস্থা করেছেন। এবার আসো, নিষেকের মৌলিক তাৎপর্য ব্যাখ্যা করো। নিষেকের মৌলিক তাৎপর্য একটু আগেও বলেছি আমরা মিওসিস মাইটোসিস বিভাজনের সময়, যে মিওসিস বিভাজনে কি হয়? শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হয়, এবং শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড। আর এই নিষেকের ফলে কি হয়? ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। তার মানে নিষেক ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাকে পুনঃস্থাপিত করে, ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে, ক্রোমোজোম কর্তৃক বহনকৃত পিতামাতার বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে। এবার প্রশ্ন হলো, মানব প্রজননের বিভিন্ন ধাপগুলো ব্লক চিত্রের সাহায্যে দেখাও। আমাদের বইয়ে 244 পৃষ্ঠায় চিত্র 11.1 এটা হচ্ছে মানব প্রজননের ব্লক চিত্রটি দেখানো হচ্ছে। তোমরা একটু দেখো যে কি হচ্ছে। পুং জনন মাতৃকোষ মানে কি? যেই কোষটা থেকে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয়, যেই কোষটা মিওসিস বিভাজন করে, তাকে বলা হয় মাদার সেল। এখানে মিওসিস বিভাজনের মাধ্যমে শুক্রাণু উৎপন্ন হলো। আমাদের ব্লক চিত্রে দুইটি শুক্রাণু আছে, তোমরা বিভ্রান্ত হবে না। শুক্রাণু একটি জনন মাতৃকোষ থেকে 4টি শুক্রাণু উৎপন্ন হয়, কিন্তু আমাদের বর্ণনার সুবিধার জন্য, দেখানোর সুবিধার জন্য বলা হয়েছে পুংজনন মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, কিন্তু আমরা মনে রাখবো শুক্রাণু উৎপন্ন হবে 4টি। আচ্ছা, আর স্ত্রী জনন মাতৃকোষেও মিওসিস বিভাজনের মাধ্যমে কি হবে? ডিম্বাণু উৎপন্ন হবে। এই বিভাজনের নামটি কি? মিওসিস বিভাজন, তাই? এখানে কি হয়? হ্যাপ্লয়েড কোষে উৎপত্তি হয়। এই মিওসিস বিভাজনে কি হচ্ছে? হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, তাই স্ত্রী জনন মাতৃকোষ। তাহলে স্ত্রী প্রাণীর জনন কোষের নাম কি? ডিম্বাণু। পুরুষ প্রাণীর জনন কোষের নাম হলো শুক্রাণু। এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাঁ, পরিণত শুক্রাণু এবং ডিম্বাণুর উৎপাদনই হচ্ছে নিষেকের পূর্ব শর্ত। আর এই নিষেকের ফলে কি হচ্ছে? দেখো, ডিপ্লয়েড জাইগোটের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে মানব নিষেকের প্রজননের বিভিন্ন ধাপ। এখন আসো, আমরা পড়ব মানব প্রজননে হরমোনের ভূমিকা। আমি
আকারে এই পাঠ্যপুকে সাজিয়েছি। তোমরা প্রথমে পাঠ্য বই রিডিং করবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখবে এবং এর উত্তরগুলো সাথে সাথে করবে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো লিখি এবং উত্তরটাও বই থেকেই খুঁজে নিই। হ্যাঁ, আমাদের পাঠ মানব প্রজননে হরমোনের ভূমিকা 244 এবং 245 পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তরগুলো আমরা পাব। দেখো, হরমোন কি, হরমোনের কাজ কি? হরমোনের তো অনেক কাজ, কিন্তু যখন বলা হবে হরমোনের কাজ কি, সেটা আমরা জেনারেলি হরমোনের কাজটা কি, সাধারণ কাজটা কি, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে হরমোন কি তোমরা জানো। হরমোন এক ধরনের নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন জৈব রাসায়নিক পদার্থ, ঠিক আছে, যা সরাসরি রক্তে মিশে যায়। নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়, সেজন্য হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে রক্তস্রোতের সাথে মিশে যেতে পারে, অর্থাৎ কৈশিক নালিকায় যে রক্তগুলো আছে তার সাথে মিশে যেতে পারে। হরমোন কি? হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। এখন হরমোনের কাজ কি? হরমোন রাসায়নিক দূত হিসাবে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটতে সাহায্য করে। হরমোন নির্দিষ্ট অথচ স্বল্প মাত্রায় নিঃসৃত হয়ে নানাবিধ শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি বা কম হরমোন নিঃসৃত হলে দেহের বিভিন্ন কাজের ব্যাঘাত ঘটে, দেহে নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। তার মানে হরমোন নির্দিষ্ট মাত্রায় নিঃসৃত হওয়া প্রয়োজন। বেশি হলেও শারীরিক সমস্যা হবে, কম হলেও শারীরিক কাজে বিঘ্ন হবে। তাহলে আমরা হরমোনের কাজ কি জানলাম। এবার দেখো, আমরা হরমোন গ্রন্থিগুলোর নাম তো জানি, এবার আমরা জানব প্রজনন সংক্রান্ত কাজে এরা কিভাবে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানবদেহে প্রজনন সংক্রান্ত হরমোন গ্রন্থিগুলোর নাম লেখো। দেখো, তোমার বইয়ে 245 পৃষ্ঠায় আছে যে মানবদেহে প্রজনন সংক্রান্ত হরমোন গ্রন্থিগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, শুক্রাশয়ের অনাল গ্রন্থি, ডিম্বাশয়ের অনাল গ্রন্থি এবং অমরা। অমরাকে প্লাসেন্টা বলা হয়। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? আমাদের মস্তিষ্কে থাকে, তাই না? আচ্ছা, আর থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? আমাদের গলায় থাইরয়েড গ্রন্থির উপরে থাকে। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? অ্যাড্রেনাল গ্রন্থি থাকে আমাদের বৃক্কের উপরে। আচ্ছা, তারপরে শুক্রাশয়ের অনাল গ্রন্থি, শুক্রাশয়কে বলা হয় টেস্টিস, সেই টেস্টিস থেকেও হরমোন নিঃসৃত হয়, সেটা আমরা আরেকটু পরেই জানবো। ডিম্বাশয়কে বলা হয় ওভারি, এই ওভারি থেকেও হরমোন নিঃসৃত হয়। আর প্লাসেন্টা কি? প্লাসেন্টা আমরা আরেকটু পরে আরও বিস্তারিত জানবো আগামী ক্লাসে। প্লাসেন্টা হলো মানব ভ্রূণ এবং মায়ের সংযোগকারী রক্তনালীযুক্ত নালীপথকে বলা হয় প্লাসেন্টা, টিস্যুকে বলা হয় প্লাসেন্টা। এখন আসো পরবর্তী প্রশ্নে যাই। পিটুইটারি গ্রন্থির প্রজনন সংক্রান্ত কাজগুলো বর্ণনা করো। আমরা জানি যে পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়, এটা সকল গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। তার মানে প্রজনন সংক্রান্ত যে গ্রন্থিগুলো আছে তাদেরকেও নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি। চলো আমরা বইয়ে দেখি। বইয়ে লেখা আছে পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধি উদ্দীপক হরমোন এবং উৎপাদক হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ ও কাজ নিয়ন্ত্রণ করে, মাতৃদেহে স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এছাড়া এগুলো জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে। এরপরে আসো 4 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির প্রজনন সংক্রান্ত কাজগুলো কি কি? থাইরয়েড গ্রন্থির প্রজনন সংক্রান্ত কাজগুলো কি কি? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এ হরমোন দৈহিক ও মানসিক বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশ এবং বিপাকে সহায়তা করে। থাইরক্সিন হরমোন কি কি করে চলো আরেকবার দেখি। থাইরক্সিন হরমোন কাজ করে দৈহিক ও মানসিক বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশ এবং বিপাকে সহায়তা করে। এখন অ্যাড্রেনাল গ্রন্থির প্রজনন সংক্রান্ত কাজগুলো কি কি?
অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা জানি যে বিপদকালীন গ্রন্থি হিসেবে এটি খুবই পরিচিত। কীরকম বিপদ? ধরো যে হঠাৎ করে কোনো সমস্যায় পড়লে কি হয়, আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি আমাদেরকে সমস্যার সমাধান করতে সাহায্য করে। যেমন ধরো তুমি পরীক্ষার ফলে প্রশ্নপত্র হাতে পেলে, দেখলে প্রশ্ন কমন পড়েনি, আমরা কি হই? আমরা জানি যে আমাদের আনকমন প্রশ্নই পরীক্ষায় আসবে, তারপরেও তো এটা একটা আমাদের কি হয়, একটা মানসিক চাপ থাকে, তাই না? এই তীব্র মানসিক চাপেও কি হয়, অ্যাড্রিনাল গ্রন্থি, যেহেতু তুমি তোমার পাঠ্যপুস্তক ভালো করে পড়েছো, বিগত সালের প্রশ্নগুলো অনুসরণ করেছো, প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা আছে, বিষয়বস্তু তুমি ভালো করে অধ্যয়ন করেছো, তার মানে কি এর অপরিচিত প্রশ্নের সমাধান করার সকল প্রস্তুতিই তোমার আছে। তুমি কি করলে? প্রশ্নটা পড়ে ধীরে 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 প্রশ্নের উত্তরগুলো লিখতে শুরু করলে, দেখবে কি সমস্ত বিষয়বস্তু তখন তোমার মনে পড়ছে। এই কাজে সাহায্য করে অ্যাড্রিনাল গ্রন্থি, এবং অ্যাড্রিনাল গ্রন্থির নাম এই জন্যই হচ্ছে বিপদকালীন হরমোন, অ্যাড্রিনাল হরমোনের নাম। এই অ্যাড্রিনাল গ্রন্থি প্রজনন সংক্রান্ত কি কি কাজ করে চলো এবার দেখি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত কিছু হরমোন যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। এরপরে প্রশ্ন, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনগুলো কি কি, এদের কাজ কি? শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন নামের হরমোন। এই টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন শুক্রাণু উৎপাদন, দাড়িকোষ গজানো, গলার স্বর পরিবর্তন ইত্যাদি ছেলেদের যৌন লক্ষণগুলোকে প্রকাশে সহায়তা করে। তারপরে প্রশ্নটি হচ্ছে, ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনগুলো কি কি, এদের কাজ কি? ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামের হরমোন। এই হরমোন দুটি মেয়েদের নারীসুলভ লক্ষণগুলো সৃষ্টি, ঋতুচক্র নিয়ন্ত্রণ, গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ, অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এছাড়া ডিম্বাণু উৎপাদনেও এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনগুলো ভূমিকা রাখে। এরপরে প্রশ্ন হচ্ছে, অমরা থেকে নিঃসৃত হরমোনগুলো কি কি, এদের কাজ কি? অমরা থেকে নিঃসৃত হয় গোনাডোট্রপিন এবং প্রোজেস্টেরন হরমোন, যা ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করে এবং স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এরপরের প্রশ্নটি দেখো, বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো কি কি? বয়ঃসন্ধিকাল আমরা সবাই অতিক্রম করেছি এবং এটি জীবনের একটি অনিবার্য ধাপ। এই বয়ঃসন্ধিকাল সম্পর্কে আমাদের সংকোচ বিভ্রান্তির কিছু নেই। এটা মানব জীবনের এই ফেজটুকু আমাদের সবাইকে কি করতে হবে, এই ধাপটুকু আমাদের সবাইকেই অতিক্রম করতে হয়। বয়ঃসন্ধিকালকে আমরা কি করব? আমরা খুব সুন্দরভাবে মেনে নেব এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য ঘাবড়াবো না, বড়দের সহায়তা নিয়ে এই সমস্যাগুলোকে আমরা সমাধান করব। চলো, বয়ঃসন্ধিকালটা হচ্ছে মানব শিশু জন্মগ্রহণের সময় অপরিণত অবস্থায় থাকে। শিশু তার বাল্যকাল অতিক্রম করে কৈশোর এবং তারুণ্যে উপনীত হয়। কৈশোর এবং তারুণ্যের সন্ধিকালটি হলো বয়ঃসন্ধিকাল। এ সময় ছেলেদের দৈহিক, মানসিক ও যৌন লক্ষণগুলোর বিকাশ ঘটে, তাদের প্রজননতন্ত্রের অঙ্গগুলোর বৃদ্ধি এবং বিকাশ করতে সহায়তা করে। বিভিন্ন হরমোন এসব কাজে ভূমিকা রাখে, তা আমরা আগে জেনেছি। এই বয়ঃসন্ধিকালে কি হয়? মানুষের দেহের ভিতরের এবং বাইরের পরিবর্তন আসে। যেমন ছেলেদের দাড়ি গজায়, গলার স্বর পরিবর্তন হয়, তাই না? আর মেয়েদের বেলায় যে পরিবর্তনগুলো হয় সেগুলো হলো দেহ ত্বক কোমল হয়, চেহারায় কমনীয়তা বৃদ্ধি পায়, ঋতুস্রাব বা মাসিক হয়। এটা সূর্য যেমন পূর্ব দিকে উঠে, এটি সত্য, সেই রকম এই বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো আমাদের সবার জন্য সত্য। এটি আমাদের সংকোচ বা ভয়ের কিছু নেই, আমাদের সবাইকে এটিকে কী করতে হবে? এটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন পরের প্রশ্ন হচ্ছে, মাসিক বা ঋতুস্রাব কি? বয়ঃসন্ধিকাল থেকে মেয়েদের নির্দিষ্ট সময় পরপর, বিশেষ করে 28 দিন পরপর
মাসিক বা ঋতুস্রাব হয়, মানে রক্তস্রাব হয়। এটাকে মাসিক বা ঋতুস্রাব বলে। তোমরা জানবে যে এই মাসিক বা ঋতুস্রাব 5 থেকে 7 দিন স্টে করে এবং তখন আমাদের কি হয়, বিশেষ ব্যবস্থা নিতে হয়। এই বয়ঃসন্ধিকাল মেয়েদের 9 থেকে 12 বছরের মধ্যে আসে। বয়ঃসন্ধিকালে 1 থেকে 2 বছর পরেই মেয়েরা প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়, তারা মা হওয়ার মতো যোগ্যতা অর্জন করে। আর সাধারণত 40 থেকে এইরকম মাসিক বা ঋতুস্রাব প্রতি মাসেই হবে এবং 5 থেকে 7 দিন স্টে করবে। এভাবে মেয়েদের বয়স যখন 40 থেকে 50 বছর এই সময়ে আসে, তখন এই ঋতুচক্র, ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। একেই বলা হয় মেনোপজ বা রজনীবৃত্তিকাল। ঠিক আছে, রজনীবৃত্তিকালও সকল মেয়েদের জীবনে একটি স্বাভাবিক ঘটনা। এখানে জেনে রাখা দরকার যে গর্ভাবস্থায় মেয়েদের রক্তস্রাব বা মাসিক সাময়িক বন্ধ থাকে, তবে সন্তান প্রসবের 1.5 মাস পর, বিশেষ করে 45 দিন পর থেকে আবার তার স্বাভাবিক নিয়মে ঋতুচক্র শুরু হয়। তাহলে আমরা জানলাম, আমরা আজকে তাহলে কি কি শিখলাম, যে নিষেক কি, নিষেকের শর্ত এবং ধাপগুলো কি কি, তারপরে মানব প্রজননে হরমোনের ভূমিকা কি, এগুলো জানলাম। আর আমরা আজকে হোমওয়ার্ক কি করব, আমরা হোমওয়ার্ক করব মানব প্রজননে হরমোনের ভূমিকা। এটা আমরা 6 আকারে নিই। আমাদের বাড়ির কাজ হলো মানব প্রজননে হরমোনগুলোর ভূমিকা 6 আকারে। 6 আঁকবে, 6 একে হরমোনের নাম এবং হরমোনের কাজ। এটা লিখে অবশ্যই তোমার নাম, রোল, শ্রেণী, শাখা লিখে খাতার উপরে মানে কি পেজের উপরে মার্জিনের নিচেই তোমার নাম, রোল, শ্রেণী, শাখা লিখবে, আজকের তারিখ দিবে, দিয়ে মানব প্রজননে বিভিন্ন হরমোনের ভূমিকা 6 আকারে লিখে ফেসবুকের যে পেজে তোমরা এই ক্লাসটি দেখছো সেখানে ছবি তুলে আপলোড করো 2 দিনের মধ্যে। হ্যাঁ, এবং আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখব। যদি আল্লাহ আমাদেরকে রহম করে আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, তাহলে এই প্রস্তুতির যথাযথ মূল্যায়ন ইনশাল্লাহ হবে। আর যদি তাও না হয়, তারপরেও আমাদের এই প্রচেষ্টা বিফলে যাবে না। তোমাদেরকে অবশ্যই তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। তুমি পড়াশোনা করবে তোমার নিজেকে সমৃদ্ধ করার জন্য। তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। খোদা হাফেজ।